মিছি আর কথা বাড়ল না, দরজা চাপিয়ে চলে গেল ঘরের বাইরে। নওশাদকে বলার পরও এই ভিটেতে সে আর আসেইনি। এই বাবার ঘরটাকে এখন খাবার ঘর হিসেবে ব্যবহার করছে তারা। আমির শাহ চেয়ারে বসে পা দোলাতে দোলাতে হুক্কা টানছেন। আজকাল বাড়ি থেকে দিনের বেলা তেমন একটা বের হচ্ছেন না তিনি। নিজের ভাগের সমস্ত কাজ ছেলেদের উপর চাপিয়ে দিয়ে নিশ্চিন্তে আছেন। সন্ধ্যা হলেই শুধু বাড়ি থেকে বের হন, তদারকি করে সবকিছুর। পানের বাটা নিয়ে ফরিদা এসে বসলেন কিছুটা দূরে, মুখ বিকৃতি করে বললেন, এসব খাইয়া কি স্বাদ পান? হুদাই রোগ শোক ডাইকা আনা। তুই তো খাস না, তারপরও রাত বিরাইতে খুব খুব কইরা কাশস কেন? ঠান্ডা লাগে? তোর ভাই কই? 2 দিন ধইরা দেখি না, হুট কইরা গায়েব হইয়া যায় কে? শৈলেরও তো দেখি না। সেদিন আতকার উপরে গিয়া নাজির তারে যেমনে চর মারলো, কেমনে আইব গায়ে হাত তোলা ওর স্বভাব হইয়া দাঁড়াইছে। ঠিকই করছে। মাইনছের বউয়ের মিহি এত নজর যায় কেন? একেবারে বাপের মতন হইছে। তোগো গোষ্ঠীর সবাই কি এমন নাহি? মুখ সামলান, বংশ তুইলা কথা কইবেন না। 100 বার কমু, কি করবি? ঠিকমতো তো খাইতে পারতি না। আমার দৌলতে সুখ দেখছস। আমি আর আমার ভাই না থাকলে আমনের অবস্থা এমনই হইতো। অন্তত সুখে শান্তিতে থাকতাম। তোগো লইগা আজ আমার এই অবস্থা। এখন আমার পোলা দুইটার খারাপ ছায়া না পড়লেই হইল। ওরা সারা জীবন মিলমিশে থাকুক। কয়দিন ধইরা নাজিরের জানি কি হয়েছে, ঠিক মতো বাড়িতে থাহে না, কারো লগে কথা কয় না। বাপ মরার পর সংসার আলাদা করছে। আজ আবার সকাল সকাল ভাইরে লইয়া জানি কই গেছিল, কিছুক্ষণ আগে ফিরছে। জিগাও নাই কিছু? জিগাইছিলাম কিন্তু উত্তর দেয় নাই। কেমন কইরা জানি চায়া থাইকা গেল গা। নওশাদ তো আইয়া দরজা খিল দিছে। ওরে কথা বাদ দাও, ওর কথা বাদ দাও। বাপের মতন দুর্বল অচল মাল সুবাহান সবচেয়ে আব্বার উপরে নির্ভরশীল আছিল, আর ওয়ানাজিয়ার উপরে। কয়দিন আগে তালাক হইছে, তার দুঃখও তো আছে। আমার ডর নাজিরে লইয়া। দিন দিন যেই উন্নতি ওর হইতাছে, খামার যেমনে চলতাছে, বিয়ার পর তো আরো বদলাই গেছে। আমার কথা শুনেই না, টেহা পয়সা লইয়াও কথা কয় না। মাস্টার বাড়ির বুইরা কান পড়া দেয় না তো। নাজিরের কান পোড়া দেওয়া সহজ না, আর দিলেও কি করবো ওয়? আসল ঘটনা তো জানতে পারবো না। আকবর মিয়ার নিজেই কি জানে? প্রমাণ আছে কিছুর? ফরিদা মাথা নাড়লেন, তবুও মন থেকে ভয় সরে না। অসৎ মানুষ, মিথ্যুক মানুষেরা কখনো নিশ্চিন্তে থাকতে পারে না। অতীতের কুকর্ম ফাঁসের ভয় সর্বদা তাদের তাড়া করে বেড়ায়। নারিকেলের পাতায় মাদুর ছেড়ে এখন কাঁথা সেলাইয়ে কাজ ধরেছেন মর্জিনা। কতদিন পর থেকে ঠান্ডা পড়বে, সব সময়কার মতন গ্রামে ঠান্ডা পড়ে একটু বেশি। তাই নিজের বেশ কয়েকটা পুরনো শাড়ি একযোগে করে প্রথম ধাপের সেলাই শেষ করে এখন দ্বিতীয় ধাপে নকশি করছেন তিনি। মিষ্টি এসে পাশে দাঁড়ালো। একা একা তার ভালো লাগছে না, ছটফট করে মন। উকি দিয়ে দেখে, বলল, আমার মাও ভালো কাঁথা সেলাই করতে পারে। আর তুমি তুমি পারো না? না, আমি নকশা করতে পারি। সুই সুতা ভর্তি কাঠের বক্সটা এগিয়ে দিয়ে বসার জায়গা করে দিলেন মর্জিনা। নিজের কাজ জারি রেখে বললেন, দেখি কত নকশা পারো। মিষ্টি পিড়ি টেনে বসলো, শুয়ে সুতো ভরে শুরু করলো কাজ। মর্জিনা আশপাশ লক্ষ্য করে গলার আওয়াজ নামে জিজ্ঞেস করলো, তোমার দেওরা জামাই কই গেছিল? একটা কাজে। কোন কামে? মিষ্টি জানে না, তবুও মিথ্যার আশ্রয় নিল। জানে না বললে মহিলা মনে করতে পারে তার গুরুত্ব স্বামীর কাছে নেহাতি কম। বললাম, কি কাজ আবার, যা তিনি সব সময় করেন? সার, বীজ আর কীটনাশক আনতে গিয়েছিলেন। ভাইয়ার মন খারাপ তো, তাই তাকেও সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। ও, মর্জিনা বিশ্বাস করে নিলেন কথাটা। বলেন, তোমার জায়ের খবর কি, জানো কিছু? না, কখনো জিজ্ঞেস করিনি। নাজির কই? শরীর খারাপ নাকি? এমনিতে তো এক জায়গায় স্থির বইয়া থাকতে পারে না। সারাদিন বাড়ির বাইরে থাকা একটু ক্লান্ত, তাই ঘুমায়। এই বাড়ির পুরুষ মানুষ গো, কখন কি হয় আল্লাহ জানে। আমার ঘরে 2টা পাড়া আছে, তাড়াতাড়ি বিয়া দিতে পারলে বাঁচি।
এই মাসটা খালি যাও, যেমনি হোক করে বউ তুলমু। এক লেখলার কয়দিন, এখন নাতি নাতনি লইয়া গুইরা বেড়ানোর বয়স। বিয়ে না ঠিক করেছেন? তা তো করছি, এরপর থেকেই তো শুরু হইছে পাড়া আর পাড়ার বাপের ব্যস্ততা। ভুল করে হেসে ফেলো মিষ্টি। মর্জিনা মুখ বাঁকিয়ে বললেন, এখন হাসি আইবই, আমার জায়গায় যেই দিন আইবা সেই দিন বুঝবা। তাই কই পোলাপাইন এখনই নিয়া ফেলাও, এইটা মা হবা সঠিক সময়। তোমার বয়স জানি কত? মিষ্টি লজ্জায় মাথা নুইয়ে নিল, মিনমিন করে বলল, 15 হয়েছে। এই বয়সে আমার করে নাজমুল আসিল, নাসিরের লগে কথা কইবা। পোলাপাইন থাকলে সংসারে মাইয়া মাইসের জোর থাকে বেশি, জামাই মান্য কইরা চলে। যদিও বড় জনে দিন রাত 2 বেলাই চেঁচা খায়, তবে আমার জনের আবার এত সাহস নাই। চাচিও মার খায়? কেন, তুমি দেখো নাই? না, শুধু ভাবির কান্নার আওয়াজ শুনেছি। ওইটাইও খায়, আমিও শুনি। বাপ্পু দুইটাই একরকমের জাউরা, চরিত্রেরও দোষ আছে। নেশাপানি খাইয়া আইয়া বউরে পিডায়। তোমার জনেও তো এমন হইতো, শুধু আমি আসিলাম বললাম মানুষ হইছে। কৌতূহলী দৃষ্টিতে মহিলার দিকে তাকালো মিষ্টি। মর্জিনা সেই দৃষ্টির অর্থ বুঝতে পেরে বললেন, মা সারা পোলা বাপ অচল, বড়জন নিজের পোলা গই তো ঠিকঠাক মানুষ করতে পারে নাই, দেওরের পোলা আর কি মানুষ করব। অভিভাবক সারা সুডো বাইডারে লইয়া মাঠে ঘাটে চাষ কইরা বেড়াইতো, হাইন যাই বাড়ি ফিরতো। ধীরে ধীরে খারাপ সঙ্গের লগে চলাচল শুরু হইল। সবাই ফেলাইয়া দিতে পারলেও আমি পারি নাই। পোলা তো আমারও আসিল, আমার গুলারে আমি ইচ্ছা মতো বাড়াইতাম। এখনো দেখবা ডরায়, যা কমু তাই শুনবো। মুখে মুখে কথা কওয়ার সাহস নাই, তাই অগো চেষ্টা করতাম। কিন্তু নশা ধুনলেও নাজির গাউরা, হ্যাঁ লইগা যে পিছে পিছে লাঠি নিয়ে কত দৌড়াইছি। বাড়ি খাইয়া সঠিক পথে ফিরছে, এর লইগেই তো আমার লগে খালি কাজ্জা করে। শেষ কথাটা বলে হাসলেন মর্জিনা। কাঁথা সেলাইয়ের পাশাপাশি বেশ গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল। বসা থেকে উঠে এলো মিশ্রি। উঠোন থেকে সব পোশাক ঘরে নিয়ে গুছিয়ে রেখে কলসি আর জগে পানি ভরে রাখলো, হারিকেন মুছে কেরোসিনে তেল ভরে নামাজ পড়তে গেল। মাগরিবের আজান নামাজ পড়ে জাহিদ বাড়ি ফিরে আসে প্রতিদিন। কলপার থেকে পানি আনা, হাঁস মুরগি খোপে ঢোকানো তারই কাজ। না করলে আবার সমস্যা, মা মারবে। মুখের উপর কিছু বলতে গেলে খবর পৌঁছে যাবে বাবার কাছে। নাজির ঘর থেকে আর বের হলো না নওশাদ। মিশ্রি এসে স্বামীর গায়ে হাত রাখতে চমকালো। সারা দেহে জ্বরে পুড়ে যাচ্ছে। একটা বাড়িতে ঠান্ডা পানি নিয়ে কাপড় ভিজিয়ে জলপট্টি দিতে দিতে ডাকলো, শুনছেন? হঠাৎ করে জ্বর এলো কিভাবে? আমি বলেছিলাম খেয়ে নিন, অথচ আপনি আমার কোনো কথাই শুনেন না। এখন কি হবে? কি করব আমি? কিচ্ছু করতে হবে না, এমনি এমনি সেরে যাইব, এগুলো নতুন না। হ্যাঁ বললেই সেরে যাবে। চুপচাপ উঠে বসুন, আমি এত তাড়াতাড়ি বিধবা হতে চাই না। খাইয়ে দিচ্ছি, খেয়ে নিন। সামনে যাওয়ার আইসে আর তুমি বিধবা পর্যন্ত ভাবিয়া ফেলছো, বেয়াদব মাইয়া। ললাটে বিরক্তির ভাঁজ নিয়ে চোখ খুলে তাকালো নাচের। কপাল থেকে ভেজা কাপড় সরিয়ে আড়ষ্ট কঞ্চে বলল, হ্যাঁ ভেবেছি। আমার বড় চাচির ভাইয়েরও সামান্য জ্বরই এসেছিল। লোকটা আপনার মতোই ঘাড়তেরা, ওষুধ না খেয়ে সারা রাত বিছানায় পড়েছিল। সকাল হতেই সব ঝাড়ি ঝুড়ি শেষ। নাজিরের দৃষ্টি শীতল হলো। এমন জ্বর অতীতে তার অনেকবার হয়েছে। এভাবেই একা একটা ঘরে অসুস্থ হয়ে পড়ে থেকেছে রাতের পর রাত। কেউ তো কখনো সামান্য জলপট্টিও দিয়ে দেয়নি, ওষুধ খাওয়ার জন্য তারাও দেয়নি, কিংবা খাইয়ে দেয়নি এক মুঠো ভাত। কই তখন তো কিচ্ছু হয়নি নাজিরে। তাহলে অবশ্য কার মৃত্যু কখন লেখা আছে তা সৃষ্টিকর্তাই ভালো জানেন। তবুও নাজির উঠে বসার চেষ্টা করলো। শক্তপোক্ত দেহ আজ ভীষণ দুর্বল। মিষ্টি তাকে বসতে সাহায্য করলো। থালায় করে নিয়ে এলো খাবার। নাজির বলল, সাধারণ জ্বর আর ডেঙ্গু জ্বরের মধ্যে পার্থক্য আছে। ওসব পার্থক্য জেনে আমার কাজ নেই। হ্যাঁ করুন। আমাকে বাচ্চা বলে এখন নিজেই বাচ্চা হয়ে যাচ্ছেন? সুযোগ পাই গিয়ে নিগেরে দেখাও। হ্যাঁ। নাজির হাঁ করলো। জ্বরের মুখে তেমন স্বাদ পেল না, সব তেতো তেতো লাগছে। চিবোতে চিবোতে জিজ্ঞেস করলাম, নওশাদ ঘর থেকে বাইরে হয়েছিল, খাইছে কিছু? না, বের হয়নি। আপনি নিষেধ করায় আমিও আর ডাকিনি। ডাকার দরকার নাই। দেওর ভাসুর্গ থেকে সবসময় দূরে থাকবা। মাথায় ঘুমটা ছাড়া ঘরের বাইরে যাইবা না।
মানুষের মনে কি আছে কেউ জানে না, কখন কার নজর পড়ে যায়। সোহেল দেখলে না, ওর আরেকদিন বাড়ি দেখলে লোলা বানাই দেবো। ওদের সবার নজরই খারাপ, সাথে চরিত্র। আর কার খারাপ কেটাই চাইছে? কেউ তাকায়নি। তাইলে ছোট চাচি বললেন বড় চাচা আর তার বড় ছেলের নাকি চরিত্রে দোষ আছে, নেশা করে। শুধু নেশা না, পরে কেউ করে। সত্যি? হ্যাঁ, সেদিন হিন্দু পাড়ায় সেই মার খাইছিল, পরে মাঝরাতে গিয়ে চাচাই ছুড়ে আনছে। মায়ের গোষ্ঠীর স্বভাব পাইছে। বড়ভাবে জানেন না? জানি না, জানলে বা কি করবো, দুইটা সন্তান আছে। তাই বলে সহ্য করবে? দুনিয়ার সম্পর্কে তোমার ধারণা নাই। আমাকে দেখা করে সংসারে এত সুখ শান্তি আছে। কয়জন মহিলা ভালো স্বামী পাইছে? সচ্ছলতা মানে সুখ শান্তি না। বেশিরভাগ মহিলাই স্বামী সংসার অত্যাচারিত, শুধু সমাজের ডরে আর পেটের পোলাপানের লাগিয়া সব সহ্য করে সংসার করতেছে। ওই যে কলিমের মায়ের তার স্বামী ঠকাইছে, তবু দোষ হয়েছে ওই মহিলার। নিজের বাপের বাড়ি যাইতে পারে না, তাই আমগো গ্রামে পোলা লইয়া কাম করে খায়। এমন অনেক ঘটনা আছে। খাবার খাওয়াতে খাওয়াতে মিশ্রি অবাক হয়ে শুধু শুনলো। নাজির পানি খেলো, বালিশে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে বললাম, আমি স্যার এই বারেটার কাউরে বিশ্বাস করো না, কারো লোকে ঝামেলায় জড়ায়ও না। সব মানুষ, স্বার্থের লাগে ওরা সব করতে পারে। মিশ্রি কথাগুলোর অর্থ তার উত্তর করতে পারল না, তবু বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায়। দাদি তাকে বলেছেন সব সময় স্বামীর কথা শুনে চলতে। দাদি যা বলেন ভালোর জন্যই নিশ্চয়ই বলেন। জ্বরের ওষুধ খেয়ে কিছুক্ষণ ওভাবেই বসে থেকে ভাইয়ের ঘরের দিকে হাঁটা ধরে নাচের। কে জানে ছেলেটার কী অবস্থা, কিন্তু নওশাদের তেমন কিছুই হলো না। ছেলেটার চোখ জোড়ায় যা ফুলে আছে, হয়তো কেঁদেছে। ভোর হতেই নির্জন বাড়িটা মানুষের পদচারণায় আর হাঁক ডাকে সজাগ হয়ে উঠল। খাবার খেয়ে মুরগির দলে দলে গিয়েছে ঘুরতে। গরুর পাল এখনো গপাগপ করে খাচ্ছে। চুলোয় বিশাল এক ভাতের হাঁড়ি চড়েছে। পারুল বসে পেঁয়াজ মরিচ কাটছেন, আলু ভর্তা ডাল ভর্তা করবেন। পাশে ভাতের পাতিলের ভেতরে আলু আর বেশ কত ডিম দিয়ে দিলেন দিলারা। উঠোন ঝাড়ু দিয়ে জেসমিন এসে বলল, গোয়ালায় দুধ ধুইয়া দিয়া গেছে, এখনই জাল দিবেন আম্মা? হলইয়াইও, আরেক চুলায় বসাইয়া দেই। চুলায় পাতা গুছতে গুছতে বললেন দিলারা। জেসমিন দৌড়ালো বড় বালতিতে গরুর দুধ। মাত্রই গোয়ালেরা তাদের জন্য কেজি তিনেক রেখে বাকি সঙ্গে নিয়ে গিয়েছে। সুজনের হাত থেকে বালতিটা নিয়ে চলে গেল জেসমিন। সকালের নাস্তায় আর রাতের খাবারের পর এই বাড়ির মানুষদের দুধ ছাড়া চলে না। হাত মুখ না ধুয়েই বাসি মুখে বিছানায় পা ঝুলিয়ে বসে কলা খাচ্ছে পলি। কলপার থেকে ঘরে এসে স্ত্রী কার্যকলাপ দেখে তালেবের মুখমণ্ডল রাগে লাল হয়ে গেল। উঁচু স্বরে বলল, এগুলা কেমন নোংরামি, মুখ দুইছো তুমি? পলি ভয় পেল না। তার ভাষ্য মতে লোকটা আস্ত একটা জল্লাদ রাক্ষস জল্লাদের কাছে কাজেই তো হুটহাট রেগে যাওয়া। হাতের কলাটা খেয়ে খোসা তার দিকে ছুরি মেরে বলল, আমার কি দোষ? আমনের পোলা পাইনের হুট কইরা ক্ষুধা লাগছে, তাই না পাইরা খাইতাছি। আমার পোলা বাইন কই থেকে আইলো? পলি ইশারায় নিজের পেট দেখালো। তালে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। এগিয়ে এসে হাত থেকে বাকি কলাগুলো কেড়ে নিয়ে বলল, এখন আমার পোলা পানের নামে দোষ দাও? তুমি জাত নোংরা, শুধু ভালোবাসি দেখা কিছু কই না। যত দ্রুত সম্ভব এইসব বদ অভ্যাস বদলাও, না হলে আমার পোলা পানও আবার এসব স্বভাব পাইব। খাইছে দেখা খোঁটা দেন, আর খামো না। আমার আপারে খবর দেন, জামুগা আমি। শ্বাস সকালে মেজাজ খারাপ করবা না। তোমাকে কখন খাওয়ার খোটা দিছি? মুখ ধুইয়া পরিষ্কার হইয়া খাইতে কইছি। পলি তাকে বাহু দিয়ে ধাক্কা মেরে ঘর থেকে বেরিয়ে এলো। নিমের ডাল দিয়ে দাঁত খুঁজতে খুঁজতে রান্না ঘরে এসে শাশুড়ির উদ্দেশ্যেই বলল, এই বাড়িতে আর থাকুম না। 2টা কলা খাইছি দেখা আমনের পোলা আমারে নোংরা কইছে। সে তো আলুর খোসা ছাড়িয়ে দিয়েছে জেসমিন। পারুল একে একে মাখিয়ে এখন ভর্তা তৈরি করছেন। পুত্রবধূর কথা মাথা তুললেন, তাকালেন। তালেবও বেরিয়ে এসেছে বাইরে। স্ত্রীর নালিশ শুনে বলল, মিছা কথা কয় না, বাসি মুখে খাইতাছিল। বাসি মুখে খাওন ভালা না, একটু কুলি কইরা নিতে পারতা। পোয়াতি মানুষ বুইঝা হুইনা না চললে হইব।
ধরাকে চোরের মতো মুখ লুকিয়ে কল্পার দিকে হাঁটা ধরল পলি। তালেব বিদ্রুপ হাসলো, সঙ্গে সঙ্গে পিছু ফিরে স্বামীকে জিভ দেখালো সে। সকালের নাস্তা সবাই একসঙ্গেই করলো। নাস্তা শেষে সুজন, রাহুল, মাসুম বেরিয়ে গেল কাজে। আকবর মিয়াকে কাশেম আলী আর তালেব মিলে ধরে ধরে বিছানায় নিয়ে বসালো। লোকটার পায়ে পানি উঠে ফুলে গিয়েছে, ঠিকঠাক আর চলাচল করতে পারে না। হঠাৎ করে কি যে হয়ে গেল, হাঁটুর উপরে উঁচু বালিশে হাত রেখে বৃদ্ধ বললেন, শরীরটা ভালো না, কখন কি হইয়া যায়। এমন কথা মুখে আনবেন না আব্বা। আল্লাহ আপনার হায়াত আরো বাড়াইয়া দিক। এখনো বাপের ভরসায় চললে হইব? কয়দিন পর দাদা নানা হইবি, ভরা সংসার তো গো। আমার পর তুই আর নাজরুলি তুই বাড়ির কর্তা, সব দায়িত্ব তো গো দুই ভাইয়ের। সব সময় এক লগে থাকবি, অন্যের কথায় কাইজ্জা লাগিস না। মানুষে কারো ভালা সহ্য করতে পারে না। নাজরুল, আমিও কইয়া দিছি। আপনি আমাকেও যেই শিক্ষা দিয়া বড় করেছেন আব্বা, ব্যাটিক পথে কখনো যাই নাই আর যামও না। তবু উপরে আমার ভরসা আছে। হুন তাহলে তোরও ভাইয়ের সামনে তোরাও ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করিস না, কখনো লোভ করিস না। লোভ খারাপ জিনিস, সবসময় পরিশ্রম করবি। আল্লাহ পরিশ্রমীকেও নিরাশ করেন না। আর সর্বশেষ কথা, বইনরেও কখনো ত্যাগ করিস না। মিচলি তো গো একমাত্র বইন, তোরা ছাড়া ওর কেডা আছে? এর বিপদে আপদে সবসময় ঝাঁপাইয়া পড়বি। নাজির রাজ্যটা হলেও মানুষ ভালা, ওর লগে সম্পর্ক ঠিক কইরা নেই। এই দুনিয়াতে পোলাটার আপন বলতে মিচলি ছাড়া আর কেউ নাই। ঘরের মানুষই ওর শত্রু। ওর এই অবস্থার লাইগা আমিও কম তাই না, কিন্তু কখনো প্রায়শ্চিত্ত করতে পারি নাই। তাই তো মিচলির লগে আর বিয়া দিচ্ছিলাম। তালেব মনোযোগ দিয়ে দাদার কথা শুনে এত বছরে আজ প্রথম হয়তো দাদাজান তার সঙ্গে এভাবে কথা বলছেন, বিশ্বাস করে জানাচ্ছেন দীর্ঘদিনের গোপন রাখা সব কথা। আজ দীর্ঘক্ষণ ছেলে নাতির সঙ্গে কথা বলেন বৃদ্ধ। এক পর্যায়ে দুর্বল কণ্ঠে বললেন, অনেকদিন ওর লগে দেখা হয় না, কথা হয় না। একটু আইতে কইবি? কে জানে কি অবস্থায় আছে। বাপও তো নাই যে একটু মাথায় হাত রাইকা সান্ত্বনা দিব। কইস আমার অসুখ কখন কি হইয়া যায় ঠিক নাই, তাই আমি ওরে ডাকছি। অন্যান্য দিনের তুলনায় আকবর মিয়াকে আজ বেশি একটু অস্থির লাগছে। অল্পতেই চোখ থেকে অশ্রু ঝরছে। বেশি কথা বলছেন, স্ত্রীর কাজ ছাড়া করছেন না। বয়সের ভারে শরীরটা দুর্বল হয়ে গেছে। অগ্রহায়ণের শেষ লগ্ন, ভোর কিংবা সন্ধ্যা নামলে শীতের কনকনে হাওয়ায় শরীর জমে যায়। দুপুরের রোদও এখন আর গা ঝলসানো তাপ নেই, চারিদিকে শুধু শীতের আমেজ। ঘুমকে অবজ্ঞা করে সারারাত জেগে অসুস্থ স্বামী সেবা করেছে মিস্ত্রি। আল্লাহর রহমতে ভোর হতে নাজিরের গা থেকে জ্বর ছেড়েছে, অথচ তাও যেন ছেলেটা বেকাবু। ঘুম থেকে উঠেই গরু ছাগলদের খাবার খাইয়ে কনকনে ঠান্ডা পানি দিয়ে গোসল সেরে এসেছে। ভেজা লুঙ্গিটা দড়িতে মেলে গামছা দিয়ে চুল মুছতে মুছতে রান্নাঘরে উক্কি দিল সে। জিজ্ঞেস করল, বউ কি রান্ধো? দুধ জাল দিই, গতকালের ভাত তরকারি সব রয়ে গেছে, আজ পান্তা ভাত খাবেন? অসুবিধা নেই, পারলে দুটো মরিচ পোড়া দিও। দিয়েছি, আজ সারাদিন ঘরে শুয়ে বিশ্রাম নেবেন, অসুস্থ শরীর নিয়ে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আইসে আমার গুরুজন, কাম না করলে সংসার চলবো কেমনে? একদিন কাজ না করলে যেন অভাব অনটনে না খেতে পেয়ে মারা যাব। জাল দেওয়া দুধের পাতিল চুলা থেকে নামিয়ে গ্লাস ভরে গরম গরম স্বামীর হাতে ধরিয়ে দিল মিশ্রি। নিন, এখানে বসে পুরোটুকু খাবেন। নাজির দ্বিমত করলো না, গ্লাস হাতে নিয়ে চুমুক দিতেই জিভে ছ্যাঁকা লাগলো। মুখ কুচকে বলল, কি গরম। ফু না দিয়ে তাড়াহুড়ো করে খেলে এমনই হয়। অপর আরেকটি গ্লাসে দুধ ঠেলে রান্নাঘর থেকে বেরিয়ে এলো মিশ্রি। নাজির তার পথ রোধ করে দাঁড়ালো। কিছু বুঝে ওঠার পূর্বেই মেইলি কোমল ঠোঁটে চেপে ধরলো গরম জ্বলতে থাকা নিজের ঝিওপা। মিশ্রি হতভম্ব, নড়ার শক্তিটুকু যেন দেহে পেল না। কিছু সময় অতিবাহিত হতে নাজির সরে এলো, তৈরি করলো দুজনের মধ্যে দূরত্ব। এমন এক ভাব যেন কিছুই হয়নি। ঠকঠক করে দুধটুকু গিলে স্ত্রীর হাত থেকে অপর গ্লাসটি নিয়ে নওশাদের ঘরের দিকে যেতেই বললাম, শখের মতো দাঁড়ায় আছো কেন? পাতিলে দুধটুকু চুপচাপ খাইয়া ভাত বাড়ো, খেতে যাইতে হইব। বিথি বারান্দায় দাঁড়িয়ে তাদের কার্যকলাপ সবটাই দেখলো। ললাটে ফুটে উঠলো বিরক্তির ছাপ। মুখ বিকৃতি করে বিড়বিড় করে কিসব যেন বলতে বলতে ফিরে গেল ঘরে।
নাজির সোজা নওশাদের ঘরে এলো। হাত মুখ ধুয়ে বিছানায় মনমরা হয়ে বসে আছে ছেলেটা। ভাইয়ের উপস্থিতি টের পেতে মাথা তুলে তাকালো। দুধের গ্লাস তার হাতে ধরিয়ে দিয়ে নাজির বলল, এমন করে মুখ লটকে বয়ে রয়েছিস কেন? পুরুষ মানুষের দুর্বল হলে চলো না। তো কি করব? এত কিছু জানার পরেও স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব? অসম্ভব না। এত পাপ করার পরেও এই অমানুষগুলো ভালো মানুষের মুখোশ পরে সুখে শান্তিতে থাকতে পারলে তুই কেন পারবি না? আমার বাপ মা সারা বড় হয়েছি নওশাদ। অসময় আল্লাহ ছাড়া আমগো আর কেউ আসছিল না। সেসব কখনো বলবি না। অতীত যে ভুলে সে নিজের লক্ষ্য থেকে সরে যায়। তাই শক্ত হ, এমন শক্ত হ যাতে কেউ আঘাত করেও ভাঙতে না পারে। পারছি না ভাই। পারতে হইব। একলা শুইয়া বইয়া থাকলে কষ্ট কমার বদলে বাড়ব। তোর ভাবি রান্না শেষ, আমার লগে আয়, খাইয়া ক্ষেতের মিহি যাই। এক লগে এত কাম আমার একলার পক্ষে সম্ভব? শহরে যাবি কবে? বমি অফিস ঘুরা এরপরে পাসপোর্ট অফিস যাবি। পাসপোর্ট অফিস কেন? আমি দেশ ছেড়ে কোথাও যাচ্ছি না। ওইটা পরে দেখা যাইব। আয় আমার লগে। মনের কথা মনে রাখা দে। কেউ খোঁচাইলেও কখনো কাউরে কিচ্ছু কইবে না। পিঠ পিছে আপন মানুষটাই কিন্তু ছুরি দেয়, তাতে জানুসই। নওশাদ চুপচাপ মাথা নাড়লো। ভাইয়ের পিছু পিছু খাবার ঘরে এসে কোনো মতে খেয়ে পেট ভরালো। তারপর কারোর সঙ্গে কোনো কথা না বলে নাজিরের সাথে বাড়ি থেকে বেরিয়ে গেল। সকালে দাদার সাথে কথা বলা শেষে নাজিরের খোঁজে বাড়ি থেকে বেরিয়েছে তালেব। মাঠ ঘাট ঘুরে শাহবাড়ির সামনেই এসে থামল সে। ভেতরে ঢুকবে কি ঢুকবে না দ্বিধায় পড়ল। সে দ্বিধা কাটিয়ে ওঠার পূর্বে হঠাৎই দেখতে পেল এদিকেই আসতে থাকা মিল্টনকে। কার বিলম্ব না করে সোজা জিজ্ঞেস করলাম, নাজির করে ডাক দে তো। অতীতে মাস্টার বাড়ির লোকেদের সঙ্গে সরাসরি আক্রমণাত্মক সম্পর্ক থাকলো, এখন আর তাদের সঙ্গে কোনোরূপ খারাপ আচরণ মিল্টন করে না। নাজির নিষেধ করে দিয়েছে। প্রত্যুত্তরে ভদ্রভাবেই বললাম, ভাইজানে বাড়িতে নাই। একটু আগের পুবপাড়ার হাওড়া খেতে যাইতে দেখেছি। আমারে পাঠাইছে কীটনাশক লইয়া যাইতে। তালেব আর কথা না বাড়িয়ে সেদিকে হঠাৎ হলো। পৌঁছতে বেশ সময় লাগলো। একেবারে পূব পাড়ার শেষ মাথায় জমি। নাজির ওই পাড়ার সেলিম মোল্লার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। সাথে আরো দুজন অচেনা লোক। দেখে বোঝা যাচ্ছে না এই ছেলেটাই যে গতকাল অসুস্থ ছিল। স্ত্রীর সেবা শুশ্রূষা তবে ভালোই কাজে দিয়েছে। শরীরের তাপমাত্রা এখন স্বাভাবিক। তাই বিশ্রামকে বিদায় জানিয়ে বাড়ির কাজ শেষ করে খাবার খেয়েই চলে এসেছে চাষের জমিতে। তালেব সামনে আর এগুলোই না, কথা শেষ হওয়ার অপেক্ষায় রইল। ততক্ষণে মিল্টন বাড়ি থেকে চলে এসেছে। ফসলি জমির দিকে এগিয়ে যেতে যেতে হাঁক ছেড়ে ডাকলো, ভাইজান আমনে সম্বন্ধে আইছে। মিল্টনের ডাকে তাদের আলোচনা ব্যাঘাত ঘটলো বলেই মনে হলো। নাজির দূরে দাঁড়িয়ে থাকা তালেবের দিকে এক পলক তাকালো। তালেব অপ্রস্তুত হলেও মনও রইল। লোকগুলোকে বিদায় দিয়ে গলার গামছা ঝাড়তে ঝাড়তে তার সামনে এসে দাঁড়ালো। নাজির নাটকীয় ভঙ্গিতে বললাম, আসসালামু আলাইকুম সম্মানিত সম্বন্ধে। হঠাৎ কি মনে কইরা? আজকাল তো দেখা পাই না, থাকোস কই? বাড়িতে আপনার বইনও ভালো আছে। ফাজলামো ছাড়। আচ্ছা দাদাজান যাইতে কইছে। একটু কাম আছে, পরে যাবো। দাদাজানের এবার অনেক অসুখ, পায়ে পানি উঠছে, সাহায্য ছাড়া চলতে পারে না। কদিন ধরে তোর লগে দেখা করার লাইগা বেজান হইয়া উঠছে। আয় একবার দেখা কইরা যা। বাড়িতে তো এখন আব্বা ছাড়া তেমন কেউ নাই, কখন কি হইয়া যায়। তালেব ভেবেছিল নাজিরকে বুঝিয়ে রাজি করাতে তাকে আরও শব্দ ব্যয় করতে হবে, কিন্তু তার প্রয়োজন হলো না। ছেলেটা কি ভেবে যেন সহজে রাজি হয়ে গেল। মিল্টনকে ডেকে জমিতে কীটনাশক ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়ে বলল, এদিকের কাম শেষ হলো, নওশাদের লইয়া মিলে গিয়া হিসেবের খাতারে ধরাই দিস। তারপর তালেবকে তাড়া দিয়ে বলল, চলো। সকাল আর দুপুরে খাবার পর বাড়ির বউদের হাত ফাঁকাই থাকে। দিলারা বেগম রোদে আচার শুকোতে দিয়ে পিড়ি পেতে বসলেন। পাশের বাড়ি থেকে দুজন মহিলা এসেছে। তাদের সঙ্গেই দুই যা মিলে হেসে হেসে গল্প করছে। সৈয়দুন নেসা আজ আর ঘর থেকে বের হননি। অসুস্থ স্বামীর পাশে বসে আছেন। বুড়োর প্রতি তিনি বরাবরই কৃতজ্ঞ। তার জন্যই তো এই জীবনে এত সুন্দর একটা ভরা সংসার। তার সম্মান পেয়েছেন বৃদ্ধা, নইলে কি হতো তার? যৌবনকাল তো মোটেও ভালো ছিল না। নাজির বাড়িতে প্রবেশ করেই শাশুড়িকে দেখে লম্বা একটা সালাম দিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মাজান। পারুল ভূত দেখার মতো চমকে উঠলেন। আমতা আমতা করে সালামের জবাব নিয়ে উঠে দাঁড়ালেন। নাজির হাসি মুখে তালেবের দেখিয়ে দেওয়া কক্ষে প্রবেশ করলো। সে যেতেই ছেলের উদ্দেশ্যে পারুল জিজ্ঞেস করলেন, অসময়ে জামাই আইলো যে?
মিস্ত্রি ঠিক আছে? দাদা জানার লাগে দেখা করতে আসছে। দিলারা বেগম উঠে গেলেন। বাড়িতে জামাই এসেছে বলে কথা, আপ্যায়নের জন্য কিছু না কিছু সামনে তো দিতেই হয়। ছোট যাকে তাড়া দিয়ে বলেন, আয় তাড়াতাড়ি চা জাল দে, আমি বিস্কুট বাহির করতাছি। আইস আবার জামাইয়ের সামনে বেশি কথা কইয়া ফেলাইস না, ভালো ব্যবহার করবি। ঘরে অনুমতি নিয়ে প্রবেশ করলো উপস্থিত মানুষদের, সালাম দিল নাজির। আকবর মিয়া তাকে দেখে বেজায় খুশি হলেন। সেই খুশি নাজিরের সহ্যই হলো না। সৈদুন নেসা চেয়ারে গিয়ে বললেন, এই নে বউ, নাজ্জামাই, তুমগো দাদার এতক্ষণ তোমার কথাই কইছিল। কি কথা কইতাছিল? নিন্দা করতেছিল বুঝি আমার নামে? হ, অনেক নিন্দা করতেছিলাম। হায় হায়, সামনে দাঁত দিয়ে পড়ে গেছে। বয়স হয়েছে না, নাতির ঘরে পুঁতি দেখছি আর কয়দিন। নাজিরের চোখ গিয়ে স্থির হলো পায়ের ফোলার দিকে। জিজ্ঞেস করল, পায়ের এই অবস্থা কেন? জানি না, হঠাৎ কইরা পানি উঠছে, কয়দিন ধইরাই অসুখ, মনে হয় আর বাঁচবো না। এত তাড়াতাড়ি মরবেন না, এখনো কত কিছু দেখা বাকি। কিছুক্ষণ পর কাশেম আলীও এসে বসলেন সেখানে। নাজির কি বলবে বুঝতে পারল না। আগের মতো রসকস ফুর্তি তার মনে নেই। বাহ্যিকভাবে যা দেখায় সবই অভিনয়। কাশেম আলী বলেন, শুনলাম নরসাদের নাকি তালাক হয়েছে, গ্রামে কি এইবার একেবারেই আয়া পড়ছে? আকবর মিয়া হাসি প্রদীপের শিখার মতো নিভে গেল। বিস্ময়ে ন্যায় বললেন, সে কি, ওই না নিজে পছন্দ কইরা বিয়া করছিল? সব পছন্দে কি আর সুখ থাকে? এক লোকে থাকতে পারবো না মনে হইতেই দুইজনের ইচ্ছাতে সারাসারি হইয়া গেছে। তারপরেও পরিবারের লইকা বইয়া কথা কওয়া উচিত ছিল। বিয়া তো আর ছেলে খেলা না যে চাইলাম করলাম আবার ভাঙ্গাও ফেললাম। বইছিলাম, কিন্তু মায়ের পরিবারের মানুষ একটু বেশি অহংকারী। তারা চায় তাকে মাইয়ারে লইয়া মাইয়া জামাই শ্বশুর বাড়ি ঘর জামাই থাকবো, তাকে কত উঠবস করবো। আমার আবার এসব পছন্দ না। পুরুষ মানুষ পুরুষ মানুষের মতো ঘা রুচা করে বাঁচবো, অন্যের দাসত্ব মানবো কেন? নওশাদে যদিও কম চেষ্টা করে নাই, কিন্তু মাইয়াও তেমন জোর দেয় নাই, তাই আর কি বেশি দূর সম্পর্ক আগায় নাই। যা হয়েছে ভালোই হয়েছে। আকবর মিয়া মাথা নাড়লেন। কাশেম আলী বলেন, তা ঠিক করছে, বেশি দাঁতওয়ালা মাইয়া দিয়া সংসার হয় না। মাইয়ার সংসারে বাপ মা কেন নাক গলাইব? চট করে মেঝে থেকে দৃষ্টি সরিয়ে শ্বশুরের মুখের দিকে তাক করলো নাচের। কাশেম আলী ভরকে গেলেন। আকবর মিয়া কিছুক্ষণ নীরব থেকে বললেন, এমন হয় কি করব, একলা একলা তো আর দিন চলবো না। ভালা মাইয়া দেখা বিয়া দিয়া দেওয়া উচিত। আমি দেবো নাকি? তুই ভাইয়ের আকবর মিয়া না তিন লইয়া সংসার করবি না হয়, বইনে বইনে মিল মোহব্বত থাকবো। কার কথা কন? আবেদার মাইয়া শালিকের। ভালোই ড্রাগর হয়েছে, আমাকে মিজরির সমানই তো। মিস্ত্রির থেকে বছর দেড়েকের বড় আব্বা। কাশেম আলী বললেন, এই আলাপ নাজিরের পছন্দই হলো না। মাত্র তালাক হয়েছে, এখনই বিয়া করবো না। ভাবতেছি দেশের বাইরে পাঠাই দেবো, দেশে দেখা লাভ কি? এরপর না হয় ভালো মাইয়া দেখা বিয়া দিয়ে দেবো। বিদেশ পাঠাবি ভাবতেছি, কিন্তু সে রাজি হয় না। এখন দেখি কি করা যায়। লেখাপড়া তো শেষে, চাইলে চাকরি বাকরি করতে পারবো, কিন্তু ভালো চাকরি লাইগাও তো আজকাল ঘুষ লাগে। বলল। মাথা নাড়লেন সবাই। নাজির এবার তাড়া দিয়ে বলল, ডাকছিলেন কেন? কিছু কর থাকলে কন, কাম আছে আমার। দিলারা বেগম আর পারুল চা বিস্কুট ফলমূল নিয়ে ঘরে প্রবেশ করলেন। দুটি চেয়ারে একসঙ্গে জুড়ে তার উপরই রাখলেন সব। দিলারা বললেন, বেশি কিছু আয়োজন করতে পারি নাই বাবা, দুপুরে কিন্তু না খাইয়া যাওয়া চলবো না। খাওয়া শেষ হইলে আমি চলে যাবো চাচি, না হলে বউ আবার রাগ করবো। তো তা তোমার বউয়ের সংসার কেমন চলে? ভালোই, আস্তে আস্তে শিখতেছে, তবে আগে থেকে বুঝদার সংসারে হয়েছে। এমনি তো বুঝদারি, আদর কইরা বুঝাইলে সব বুঝবো, কিন্তু ধমক দিয়া কিছু কইলে করব গাওরামি। বেশ কিছুক্ষণ কথাবার্তা শেষে সবাই একে একে ঘর থেকে বেরিয়ে গেলেন। এখন শুধু রয়েছেন আকবর মিয়া আর সৈয়দুন্নেসা। সময় সুযোগ পেয়ে বৃদ্ধ প্রশ্ন করলেন, তুই তো আমারে কোনো খবরই দিলি না। আমার কি সত্যিই জানার অধিকার নাই? কোন সত্য? তোর মামার বাড়ি গেছিলি? হ্যাঁ, আব্বা মরার আগে গেছিলাম। পাইছস তোর মায়ের খোঁজ? মরা মাসের খোঁজ পাওয়া যায়? বুড়োর হাস্যজ্জ্বল মুখখানে আধা নেমে এলো। ঘরের কোনায় কানায় নিস্তব্ধতা ভর করলো। সৈয়দুন্নেসা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, মরা মানুষ মানে নাসরিন মইরা গেছে?
বৃদ্ধার প্রশ্নের উত্তর দেবে কি দেবে না বুঝতে পারছে না নাজির। আকবর মিয়া অস্থির হয়ে উঠলেন, উঠে বসার চেষ্টা করে বললেন, কিছু লুকাইস না দাদা, যা সত্য জানতে পারছস সব আমারই ক। নাজির এক পলক বৃদ্ধার দিকে তাকালেন। আকবর মিয়া আশ্বস্ত করে বললেন, এইটা আমার সহধর্মিনী, জীবনে এমন কিছু নাই যা আমি তার কাছে কই নাই। এই আলাদা হইলেও আমাকেও আত্মা এক, তাই চিন্তা নাই। আপনার কথাই ঠিক। যে নারীর স্বামী সন্তানের প্রতি এত ভালোবাসা, সেই নারী কখনো ভরা সংসার রেখে পলাইতে পারে না। আমার মা 21.5 বছর আগে পৃথিবী ত্যাগ করছে। খুব যন্ত্রণা নিয়ে নিজের মান সম্মান খুইয়ে এই পৃথিবী ছাড়ছে। আমার মায়ের রাইতের আধারে ওরা। গলার স্বর তার এলোমেলো হয়ে যায়, নোংরা শব্দটা উচ্চারণ করতে পারে না, তবুও কথা শেষ করার উদ্দেশ্যেই বলল, নিজেকে স্বার্থের লাগিয়া তারা আমার মায়ের মাইরা ফেলাইছে। আব্বা দেখিয়ে ফেলানো আব্বারেও তারা মারে ফেলাতে চাইছিল, কিন্তু আল্লাহর রহমতে শেষমেশ বেঁচে গেছে। এরপরে গ্যারামে ছড়াইছে মা নাকি পলাইয়া গেছে। এতগুলা বছর ধরে আমরা তাই বিশ্বাস করছি। আমার মায়ের আমি ঘৃণা করছি। বিভৎস সত্যিটা বিশ্বাস করতে কষ্ট হয়। আকবর মিয়া জানেন ফতে আলী শাহর 2 পুত্র খারাপ অমানুষ, কিন্তু তাই বলে নিজের ভাই আর ভাইয়ের স্ত্রীর সঙ্গে অসুস্থ বৃদ্ধ যেন সেই কথার ভার নিতে পারেন না। নাজির আজ কিছুই লুকোলো না, মনের মধ্যে কথা জমিয়ে রাখলে মানুষ ভালো থাকতে পারে না, অস্থির লাগে, কাজকর্মে মন বসে না। সামনে বসা বুড়োকেই এই শেষ সময়ে নাজিরের ভীষণ বিশ্বাস করতে ইচ্ছে করছে, তাই গোপন কথাগুলো বলে দিল। সৈয়দুন নেসার চোখ জোড়া ভিজে উঠলো, কান্না জড়িত কঞ্চে বললেন, কত খারাপ আল্লাহ এই দুনিয়াতে তুমি হেগো বিশ্বাস কইরো। লোভের কারণে এমনি কেউ কারোর প্রাণ নেয়। এই শত্রুকে মাঝখানে কেমনে এতকাল থাকছস তুই? আকবর মিয়া ছটফট করতে করতে বললেন, ওই বাড়ি ওই বংশ তুই ছাইরা দে, ওগো মধ্যে থাকার আর দরকার নেই। যদি তোগো 2 ভাইয়ের লগে এমনও করে, আমি তো এত কিছু জানতাম না, আজও করতে পারি নাই। আমার নাতনিটারও এমন কি হইব, আইয়া পড়, আমি আছি, আমার পোলারা তোরে সাহায্য করব। নাজির উঠে দাঁড়ালো, দীর্ঘশ্বাস ফেলে পড়ল, বিপদ থেকে পালাই ভিতরা, কিন্তু নাজির সাথে ভিতু না। মাথার উপরে আল্লাহ আছেন, কিছু হইব না। কারো সাহায্যের আর আমার দরকার নাই। মানুষের সাহায্য ছাড়াই আমি নাজির শাহ এত দূর পর্যন্ত আইছি। মুখোশ পরা বাপ দাদা মায়ের খুনিকে লগে বাস করছি। এখন আর কি করবো তারা, এর শেষ আমি দেখা সারমো। কথা শেষে সেখানেই আর এক মুহূর্ত দাঁড়ালো না নাচের। আকবর মিয়া তাকে ডাকলেন, তবুও পিছু ফিরে তাকালো না সে। বেরিয়ে এলো বাড়ি থেকে, বুকে তার অজস্র জমে আছে সহস্র দিনের প্রতিশোধের আগুন। আকবর মিয়ার চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু, স্ত্রীর চামড়া কুঁচকে যাওয়া হাত জোড়া ধরে বললেন, লোভের মতন প্রতিশোধ খুব খারাপ জিনিস তো না, কাউরে সুখে থাকতে দেয় না। দুনিয়ার হেরা রাজা হইলেও পরকালে ভিখারি, হেগো বিচার আল্লাহ করব। ওরে তুমি থামাও, জীবন নষ্ট কইরা লাভ নাই, ওই একলা পারবো না। স্বামীকে সান্ত্বনা দেওয়ার ভাষা পেলেন না সৈয়দুন্নেসা। তার মনের অবস্থাও তো আহামরি ভালো নয়। পিতা কণ্ঠস্বর শুনে ছেলেরাও এসে উপস্থিত হলো ঘরে, অথচ এই কান্না অস্থিরতা বিলাপের পেছনে সত্য কাহিনী জানতে পারলো না কেউ। সারাদিন এভাবেই চললো। নাতিরাও দুপুরের দিকে ফিরে এলো বাড়ি। পুত্রবধূরা মাথায় পানি ঢাললো, ছেলে নাতিরা হাতে পায়ে তেল মালিশ করে দিল। 2 পুত্রকে পাশে বসে কি কি যেন বললেন তিনি। তারপর এই নিষ্ঠুর পৃথিবীকে চিরতরে বিদায় জানিয়ে দীর্ঘ দিন একসঙ্গে পথ চলা স্ত্রী কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বৃদ্ধ। সঙ্গী হারানোর ব্যথা সহ্য করতে পারল না, চিৎকার দিয়ে ওখানে জ্ঞান হারালো। পরিশেষে মাস্টার বাড়ির প্রাণ কর্তা, বনখড়িয়া গ্রামের কঠোর ব্যক্তিত্বের অধিকারী আকবর মিয়ার অধ্যায় ফুরল।